আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বিচার ও জনপ্রশাসন সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। সব সুপারিশ বাস্তবসম্মত নয়, দুর্নীতি দলীয়করণ বন্ধের উদ্দেশ্য সফল হবে না। জনগণের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। আমাদের এই সুপারিশ একেবারেই গ্রহণযোগ্য না। এটা দিয়ে দেশের ক্ষতি হবে, কোনো লাভ হবে না। এটা আরো দুর্নীতি বাড়িয়ে তুলতে পারে। এক, আমাদের ট্যাক্স বেড়ে যাবে, আমরা দুইবার ট্যাক্স দিতে হবে। ছাত্র জনতার রোষের আগুনে পুড়ছে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর, কার্যালয়ে। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর চলছেই, অপকর্মের ফল বলছেন বিক্ষুব্ধরা। এদেশে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, বৌদ্ধ খ্রিস্টান সকলে থাকবে, থাকবে না শুধু ফ্যাসিবাদ। যে কোনো রকমের ফ্যাসিবাদ বাংলাদেশে যাতে আর না হয় তার জন্য একটা সুভেনির হয়ে থাকলো। যে ফ্যাসিস্ট হিসেবে তৈরি হবে তাকে আমরা এভাবে ঘুরিয়ে দেব। উত্তরায় গণ অভ্যুত্থানে আহত রাতুলকে হত্যা চেষ্টায় দুশ্চিন্তায় পরিবার। ওদের ভবিষ্যতে যাতে ওদেরকে কেউ টার্গেট না করুক, ওদেরকে লাইফ সিকিউরিটি দেয়া হোক। অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে বৈষম্য বিরোধীদের অবস্থান কর্মসূচি। বোতলজাত সয়াবিন তেলের সংকট তীব্র হচ্ছে, স্বস্তি নেই খোলা ভোজ্য তেলেও। এখনই টেনশন চলতে আছে তেলের জন্য। আমরা ছোট ছোট দোকানদার কোনো তেল পাচ্ছি না। তেল থাকলেও আবার 5-10 টাকা বেশি বোতলের থেকে, গায়ের থেকে 10 টাকা। সাধারণ মানুষ তো ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে। মাছ আর পোল্ট্রি বাজার চড়া। ছুটির দিনে নিষ্প্রাণ বইমেলা, শিশু প্রহরে নেই সিসিমপুরের নজর কাড়া আয়োজন। হতাশ বাবা মায়ের হাত ধরে মেলায় আসা কোমলমতিরা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। বিচার ও জনপ্রশাসনের সংস্কারে রাজনৈতিক ঐক্যমত নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তারা বলছেন স্বার্থের দ্বন্দ্বের কারণে প্রকৃত ঐক্য গড়ে তোলা কঠিন হবে। পাশাপাশি কিছু সুপারিশ বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বলে মনে করছেন কোনো বিশ্লেষক। সেক্ষেত্রে দুর্নীতি দলীয়করণ বন্ধের উদ্দেশ্য সফল হবে না বলে মত তাদের। ফারহানা ন্যান্সি জানাচ্ছেন বিস্তারিত। জনপ্রশাসন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা বরাবর। প্রতিবেদনে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। তবে এতে কেন্দ্রীয় রাজনৈতিক সরকারের একক কর্তৃত্ব কমলেও বাংলাদেশের প্রেক্ষাপটে লাভ হবে না বলে মনে করছেন কেউ কেউ। বরং এতে দুর্নীতি ও অপ্রাসঙ্গিক খরচ বাড়বে বলে মত দেন সাবেক সচিব আব্দুল আওয়াল মজুমদার। তবে সিটি সরকারের ধারণাকে স্বাগত জানান তিনি। প্রদেশ করলে দুর্নীতি বাড়বে, ওভারহেড কস্ট বাড়বে, তো এতে জনগণের কোনো লাভ হবে বলে আমি মনে করি না। গ্রুপ সৃষ্টি হবে যারা রাষ্ট্রের সম্পদ অপচয় করবে। এমনি তো দুর্নীতি শেষ নাই, এটা আরো দুর্নীতি বাড়িয়ে তুলতে পারে। এক, আমাদের ট্যাক্স বেড়ে যাবে, আমরা দুইবার ট্যাক্স দিতে হবে। একটা হলো আপনি কেন্দ্রীয় সরকার ট্যাক্স দিবেন, ফেডারেল সরকার ট্যাক্স দিবেন, আবার আপনি প্রাদেশিক সরকার ট্যাক্স দিবেন। ক্যাডার বৈষম্য কমানোর দাবি অনেক দিনের। তবে উপসচিব পদে প্রশাসন ক্যাডারের কোটা 75 থেকে 50% কমিয়ে আনার প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলছেন প্রশাসন ক্যাডারের সাবেক এই কর্মকর্তা। তবে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও। 50% লোক যদি আপনি 22 থেকে 12 বছর 14 বছর চাকরি করার পরে নিয়ে আসেন, তারা তো তৈরি হওয়ার সময় পাবে না। ওনাদের এই সুপারিশ একেবারেই গ্রহণযোগ্য না। এটা দিয়ে দেশের ক্ষতি হবে, কোনো লাভ হবে না। বরং আমরা যা অন্য ক্যাডারগুলোর যে ক্ষোভ আছে তাদের সুযোগ সুবিধা বাড়াই। সবগুলো সংস্কারের ক্ষেত্রে আসলে নাগরিকদের মতামতের একটা প্রাধান্য আছে। তো বিচার বিভাগ সংস্কার বলি, পুলিশ সংস্কার বলি, অন্যান্য সংস্কারগুলো বলি, আসলে নাগরিকরা কি প্রক্রিয়া তাদের সংস্কারগুলো চাচ্ছে সেটা যাচাই বাছাই করার প্রয়োজনীয়তা আছে। বিচারিক সেবাকে এর আগেও উপজেলায় নেওয়া হয়েছিল, তাতে খুব একটা শৃঙ্খলা আসেনি বলছেন বিশ্লেষকরা। বরং বিচার বিভাগের সত্যিকার অর্থে স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। বেঞ্চ পরিবর্তনের মধ্যে দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে না। মূল বিষয়টা হলো বিচারকরা কতটা নিজেরা স্বাধীন থাকতে চান, আরটা হলো তারা স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা
কতটা রাখেন, তৃতীয়ত হলো আমরা তাদেরকে স্বাধীনভাবে কাজ করার পরিবেশটা কতটা দিয়েছি। তবে দিন শেষে এসব সংস্কার বাস্তবায়ন নিয়ে সন্দিহান তারা। স্বার্থের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্য গড়ে উঠবে কিনা তা নিয়ে সংশয় আছে বলছেন এই রাষ্ট্রবিজ্ঞানী। উপলব্ধির বিষয় নাগরিকদের এবং রাজনীতিবিদদের, আসলে মূল সমস্যাটা তৈরি হয়তো রাজনীতিবিদদের জায়গা থেকে, প্রশাসনিক মানে যিনি প্রধানমন্ত্রী থাকেন, প্রেসিডেন্ট থাকেন এবং তার মন্ত্রীদের জায়গা থেকে। ওনারা কিভাবে এই বিচার বিভাগকে আর হস্তক্ষেপ করবেন না এবং করতে পারবেন না, এই মেকানিজম কিভাবে উদ্ভাবন করা যায়, সেটাই কিন্তু এই সংস্কার কমিশনের মূল লক্ষ্য হওয়া উচিত। এবং সেক্ষেত্রে দরকারি সংস্কার নিশ্চিত করতে সামাজিক চাপ বাড়ানোর পরামর্শ তাদের। এটা পুনঃচিন্তা করা দরকার আছে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি, দলীয় কার্যালয় এবং শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুরের পর সেসব স্থাপনার মালামাল খুলে নিচ্ছেন কেউ কেউ। রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের বাসভবনের কিছুই আর অবশিষ্ট নেই। তিনতলা বাড়িটি এখন পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সকাল থেকেই সেখানে উৎসুক জনতার ভিড়। ভেঙে ফেলা বাড়ি থেকে রড, টাইলস এবং ইট খুলে নিয়ে যান অনেকে। কেউ কেউ আবার ব্যস্ত ধ্বংসস্তূপের সামনে সেলফিও তোলেন। রাতে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এই টোকাই সব আসছে, ভ্যান নিয়ে ভাঙাড়িওয়ালা এরা আসে আর একটা একটা করে নিয়ে চলে যাচ্ছে, খসায় ভাঙসা নিয়ে যাচ্ছে। আমি তো এখনই এসে দেখি যে তো পাঁচির দাঁড়িয়ে ছিল, এখন দেখছি তো গোটাই ভাঙা, সামনের দিকে গোটাই ভেঙে ফেলেছে। এটা তো ভালোই ছিল দেখলাম। নওগাঁয়ে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বাড়িতে এখনও পোড়া গন্ধ। 5 আগস্টের পর দ্বিতীয় দফায় কাল বাড়িটিতে ভাঙচুরের পর আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পুড়ে ভস্মীভূত বাড়ির আসবাবপত্র, দরজা, জানালা, সেসব ভাঙারিও খুলে নিচ্ছেন স্থানীয়দের অনেকে। একই অবস্থা জেলা আওয়ামী লীগের কার্যালয়েও। ভেতর থেকে যে যেভাবে পারছেন আসবাবপত্র নিয়ে যাচ্ছেন। কিশোরগঞ্জ শহরের খরমপট্টিতে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুর চালানো বাসভবনের সামনে সকালেও ছিল সাধারণ মানুষের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ আবার ভিডিও করে রাখছেন বাড়ির ভেতরকার চিত্র। অনেকেই সেখান থেকে আসবাবপত্র সহ ইট, টাইলস খুলে নিয়ে যাচ্ছেন। ভাঙচুরের পর গতরাতে আগুন দেওয়া হয় সাবেক রাষ্ট্রপতির বাসভবনে। ছাত্র জনতার ভাঙচুর ও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আব্বাসের বাড়ি, মির্জা আজমের বাড়ি। দেয়াল থেকে খসে পড়েছে ইট, মেঝের টাইলস ভেঙে স্তূপ করে রাখা হয়েছে এক কোনায়। ভেঙে ফেলা বাড়ি দেখতে সেখানে যাচ্ছেন স্থানীয়রা। ভ্যানে করে ভবনের ইট সুরকি নিয়ে যাচ্ছেন কেউ কেউ। দর্শক, বিভিন্ন স্থানে ভাঙচুরের এবং অগ্নিসংযোগের খবরাখবর জানাচ্ছিলাম। সে ব্যাপারে আরও জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই বগুড়ায় যেতে চাই, মেহেরুল সুজন সেখানে রয়েছেন। সুজন, এখনো কি ভাঙচুর চলছে কিনা সেখানে, এবং স্থাপনাগুলোর কি অবস্থা দেখছেন, এবং সেই যে ময়লা আবর্জনা বা ধ্বংসস্তূপ সেগুলো পরিষ্কার করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা? ইসরাত, যে ভাঙচুর এবং বুলডোজার দিয়ে আওয়ামী লীগ কার্যালয়, জাতীয় পার্টির কার্যালয় এবং জাসদ কার্যালয় সেগুলো গুড়িয়ে দেওয়ার যে কার্যক্রম, সেটি কিন্তু গতকাল রাত 1:30টার পর থেকেই মূলত শেষ করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা এবং জাতীয় নাগরিক কমিটি যারা রয়েছেন। এবং তারা কিন্তু মূলত কাল রাত 8টার পর থেকে বিভিন্ন স্থানে, যেখানে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সমস্ত নাম ফলক ছিল, তারা সেগুলো ভাঙচুর করার পরে রাত 10টার পরে কিন্তু তারা বুলডোজার দিয়ে টেম্পল রোড এলাকায় পাশাপাশি দুটি কার্যালয়, জাসদ এবং আওয়ামী লীগের যে কার্যালয়, সেই দুটোতে তারা বুলডোজার দিয়ে একেবারেই ধ্বংসস্তূপে পরিণত করেছেন এই দুটো কার্যালয়। পাশাপাশি কাজী নজরুল ইসলাম সড়কে জাতীয় পার্টির কার্যালয়েও তারা কিন্তু একেবারেই বুলডোজার দিয়ে গুড়িয়ে মাটির সঙ্গে একদম মিশিয়ে দিয়েছেন। তবে ধ্বংসস্তূপগুলো যেগুলো আমরা সকাল থেকে দেখছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সেগুলো আসলে দেখে যাচ্ছেন, কেউ ছবি তুলছেন। তবে এখন পর্যন্ত এই ধ্বংসস্তূপ বা ময়লাগুলো সরানোর কোনো কার্যক্রম আমরা এখন পর্যন্ত দেখিনি। যদিও এই কার্যালয় দুটি, অর্থাৎ জাসদ এবং আওয়ামী লীগের কার্যালয় দুটি বগুড়া জেলা পরিষদের সম্পদ, তারা নিশ্চয়ই এ ব্যাপারে উদ্যোগ নেবেন, আমরা এমনটি খবর পাচ্ছি। তবে এখন পর্যন্ত কিন্তু গতকাল রাত্রে বিক্ষুব্ধ ছাত্র জনতা যে ধ্বংসস্তূপ করে গেছেন, অর্থাৎ যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে গেছেন আওয়ামী লীগের কার্যালয়, জাতীয় পার্টির কার্যালয় এবং জাসদের কার্যালয়, সেগুলো কিন্তু ওই অবস্থায় পড়ে রয়েছে। এবং
তারা যেটি গতকালকে বলেছেন ইসরাত আমাদেরকে, যে তারা কিন্তু ফ্যাসিবাদ এবং স্বৈর শাসনের যারা দোসর সহযোগী যারা ছিল তারা প্রত্যেকেই তাদের প্রত্যেকের যে আবাসনগুলো রয়েছে, তাদের প্রত্যেকের যে ভবনগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা একে একে গুড়িয়ে দিতে চান এভাবেই। ইসরাত, ধন্যবাদ আপনাকে সুজন। দর্শক, আমরা এবার ধানমন্ডি 32 নম্বরের চিত্র দেখতে চাই। শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনেই রয়েছেন আমার সহকর্মী আরিফুর রহমান সবুজ। সেখানে উৎসুক জনতার ভিড়ও দেখা যাচ্ছে। সবুজ, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, এবং এই যে ধ্বংসস্তূপ, এত ময়লা আবর্জনা, সেখানে সেই ধ্বংসস্তূপ ছড়িয়ে নেওয়ার কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? এখন পর্যন্ত এটি সরিয়ে নেয়ার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখিনি। প্রশাসনের কেউ এখানে নেই, পুলিশ বাহিনীরও আসলে এখানে কেউ নেই। এখানে মূলত সকাল থেকে গত 3 দিন ধরে যেভাবে চলছিল একই রকমভাবে বিক্ষুব্ধ মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ, ক্ষোভের উদ্গীরণ, সেটি আজকেও অব্যাহত রয়েছে। এবং বেলা যত গড়াচ্ছে উৎসুক মানুষের পাশাপাশি খুব বিক্ষুব্ধ জনতার ভিড় সেটি বাড়ছে। আজকে শুক্রবার জুম্মার নামাজের সময় কিন্তু এখনও শত শত মানুষ এই বাড়িটিকে ঘিরে তাদের যে ক্ষোভের বহিঃপ্রকাশ সেটি নিশ্চয়ই আপনি ছবিতেও দেখছেন, এবং উৎসুক মানুষেরও ভিড় করছেন, দূর দূরান্ত থেকে দেখতে এসছেন এই বাড়িটিকে ঘিরে গত 3 দিন ধরে যা চলছে সেই চিত্রটি। এর পাশাপাশি এখানে গত কয়েকদিন ধরেই যখন থেকে এই বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে তখন থেকেই নানা গুজব ছড়িয়ে পড়ে যে এখানে আয়নাঘর রয়েছে। সেই আয়নাঘর দেখার জন্য অনেকেই ভিড় করছেন। 32 নম্বরের যে বাড়িটি রয়েছে সেটির পাশে একটি নির্মাণাধীন ভবন রয়েছে দোতলার, সেটির 2টি বেসমেন্ট রয়েছে। সেই বেসমেন্টে অনেকেই গিয়ে দেখছেন যে সেইখানে আয়নাঘর রয়েছে। অনেকেই বলছেন যে সেটি বেসমেন্ট, যদিও সেখানে আসলে কোনো চিহ্ন পাওয়া যায়নি। এরকম চিত্রই মূলত এখানে দেখা যাচ্ছে। অনেকেই বলছেন যে গত 16 বছর ধরে এই আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার যে ফেসিবাদী চরিত্র সেটির ফলশ্রুতিতে এই ঘটনা ঘটেছে, এবং এটি ভবিষ্যতে যেন আর কেউ করতে না পারে সেই হিসাবে এই যে বাড়িটি, এই বাড়িটিকে জাদুঘর হিসাবে পরবর্তীতে যেন জাদুঘর করা যায় সেটি সরকার পদক্ষেপ নেবে বলছেন যারা এখানে ভিড় করছেন বা উৎসুক জনতা। ধন্যবাদ আপনাকে সবুজ। পরিত্যক্ত পোড়াবাড়িতে পরিণত হয়েছে ধানমন্ডি 5 নম্বরের সুধা সদন। বুধবার রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতার দেয়া আগুনে পুড়ে গেছে বাড়ির ভেতরের সব আসবাব। শুক্রবার সকালেও বাড়িটি দেখতে আসেন উৎসুক জনতা। বর্তমানে বাড়ির কোনো আসবাব অবশিষ্ট না থাকলেও ভেতরের দরজা, জানালা, লোহার গ্রিল সহ বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে একদল, যাদের কেউই ছাত্র জনতা নয় বলে জানান স্থানীয়রা। এই ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাড়িটি দেখতে আসা মানুষ। গণ অভ্যুত্থানে দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত স্বামী ডক্টর ওয়াজেদ মিয়া ওরফে সুধা মিয়ার নামে এই বাড়িটি বরাদ্দ দেওয়া হয়েছিল। পরবর্তীতে এই বাড়ি থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতেন শেখ হাসিনা। যে অন্যায় করেছে তার বিচার করা উচিত আমি মনে করি, দেশের মানুষ মনে করে। মানুষের ভিতরে যে কত ক্ষোভ ছিল সেই ক্ষোভের বহিঃপ্রকাশটা দেখতে আসলাম এবং ভালো লাগলো। কিন্তু অন্যায় কখনো পার পাইতে পারে না। 50 বছর 53 বছর চলে গেল, এই দেশের আর কোনো পরিবর্তন হলো না। সবাই আমাদেরকে ঠকালো, এবং এই যারা ঠকাইছে তারা আস্তে আস্তে আল্লাহর মাধ্যমে এই যে ধরাটা খেলো। সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা শক্তভাবে প্রতিহত করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। গতরাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে। দেশের বর্তমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে আরও বলা হয়, পলাতক স্বৈরাচার ও তার দোসরদের উস্কানিমূলক আচরণে জনগণের মধ্যে তীব্র ক্রোধ জন্ম নিয়েছে।
ফলে দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি ভেঙে ফেলার মতো ঘটনা ঘটছে। বিবৃতিতে আলো বলা হয়, সরকার গত 6 মাসেও পলাতক স্বৈরাচার ও তাদের দোসরদের আইনের আওতায় আনতে সফল হয়নি। তাই জনগণ আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো বেআইনি কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। রাজধানীর উত্তরায় গণ-অভ্যুত্থানে আহত রাতুলের শরীরে কেরোসিন দিয়ে হত্যা চেষ্টা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার অভিযোগকারী এবং ওই মামলার ভুক্তভোগী সাক্ষীও সে। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন রাতুল। এখন দুশ্চিন্তায় তার পরিবার। উত্তরায় রাতুলের সহযোদ্ধারাও এ নিয়ে পড়ে গেছেন শঙ্কায়। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা। উচ্চ মাধ্যমিকের ছাত্র রাইসুল রহমান রাতুল পড়াশোনার পাশাপাশি উত্তরায় একটি ফুডকার্ট চালান। 18 জুলাই উত্তরার এ ভয়াবহ সংঘর্ষে তিনিও ছিলেন। খুব কাছ থেকে তাকে গুলি করে পুলিশ, ছিন্ন ভিন্ন হয়ে যায় শরীরের একাংশ। শরীরের ভেতর এখনও বয়ে বেড়াচ্ছেন 250রও বেশি গুলির অবশিষ্টাংশ। নাকি উঠার পরে ওই প্ল্যাটফর্মটাতে বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। বিএনএস সেন্টার বরাবর ফুটওভার ব্রিজে উঠতেই কে বা কারা কিছু একটা ছুঁড়ে মারে তার দিকে। পরে বুঝতে পারেন পলিথিনে মোড়ানো কেরোসিন তেল। এই শার্টটা পরনে ছিল। হ্যাঁ, কেরোসিনের গন্ধ। পিছন থেকে নাকি ওই পাশ থেকে? সামনে থেকে। সামনে থেকে? একদম সামনে থেকে। আমার মানে বাঁ শোল্ডারে লাগে। আচ্ছা, কিন্তু আইডেন্টিফাই করা যায়নি যে কে করছে এটা? আমি মানে বুঝার সাথে সাথে যখন আমি ডাইনে বাই তাকাই দেখি কেউ নাই। পরে চিল্লাচিল্লি করলাম, মানে একটু লোক জড়ো করে ট্রাই করতেছিলাম। পরে আমি একবার ওই পাশে যাই, একবার এই পাশে যাই। পরে আমি কি করব, পরে ওই যে ওই ভাইকে কল দিলাম, তো উনি বলল আর কি ক্রাউড প্লেসে যাইতে। মানে একা থাকলে সমস্যা, যদি কেউ তখন যদি মানে একটু ফায়ার লাগাই দিত তাহলে হিতের বিপরীত হতো। ওই ফুটওভার ব্রিজে ওঠার পথে একটি সিসি ক্যামেরা আছে, যা আবার নষ্ট। তাৎক্ষণিক ফোন করলে ছুটে আসেন রাতুলের সহযোদ্ধারা। এই আজমপুরে বলেন, বিএনএসের নিচে বলেন, যারা আমাদেরকে আঘাত করেছে এখনও তাদের মধ্যে অনেকেই কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এইখানে মুগ্ধমঞ্চে যে ঘটনাটা ঘটেছে, শুধু মুগ্ধমঞ্চে না, মুগ্ধ চত্বর, এখানে যে গ্রাফিতি ছিল সবগুলো গ্রাফিতি মোছা হয়েছে, সেটা সিসিটিভি ফুটেজ পর্যন্ত আছে। এখন পর্যন্ত একজনও কিন্তু গ্রেপ্তার হয়নি। পরদিন কেরোসিন মাখা ওই শার্ট নিয়ে উত্তরা পশ্চিম থানায় যান রাতুল। পুরো বিষয়টি জানান পুলিশকে। একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। ওইখানে তো ফুটো করে অনেক মানুষ যাতায়াত করতেছিল। আমি ডাইনা বাই কাটাইছি, চিল্লাচিল্লি করতেছিলাম, আমাকে বসে তো আমি আপ ডাউন করতেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 4 নম্বর মামলার অভিযোগকারী এই রাতুল। একই সঙ্গে ওই মামলার ভুক্তভোগী সাক্ষীও সে। 19 জানুয়ারি তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দেওয়ার পর থেকেই তাকে বিভিন্নভাবে হেনস্থা আর বুধবার হত্যা চেষ্টা হয়েছে বলে ডায়েরিতে উল্লেখ করেছেন তিনি। ও যে আমার সাথে বসা, তার মানে নিশ্চয়ই আশেপাশে কেউ না কেউ হচ্ছে ওরা ফোনটা দিছে, ওরা দেখতেছে ওরে, এইরকম কল ওর কাছে প্রতিদিন আসতেছে। মানে কলে কি বলে? ফোন দিয়ে বলে ওরে দিতে। যদি আমি এই যে 2 দিন কথা বললাম, পর্যন্ত কারোর সাথে কথা হয়েছে, ইন্টেনশনগুলো ক্লিয়ার না, মানে উল্টাপাল্টা কোয়েশ্চেন করে, মানে উইয়ার্ড। 24 জানুয়ারিতে যখন নাহিদ ভাই আসলো মুগ্ধমঞ্চে, ওই দিন আমরা সবাই একসাথে কথা বলছিলাম, আমাদের উত্তরা নিয়ে যত আলোচনা আছে, কমপ্লেন আছে, সেগুলো দিচ্ছিলাম। ওই ছবিটা, পার্টিকুলারলি ওই ছবিটা এইখানে এসে সাস্টলে একজনকে দেখিয়ে বলা হয়েছে যে এই ছেলেটা কোথায় থাকে। ছেলের জীবন নিয়ে আবারও দুশ্চিন্তায় পড়ে গেছেন রাতুলের মা। চাইলেন জুলাই গণহত্যার বিচারে সাক্ষীর প্রকৃত নিরাপত্তা। তারা তাদের জন্য সরকারে ওদের জন্য পুনর্বাসন করে দেওয়া হোক, বা ওদের ভবিষ্যতে যাতে ওদেরকে কেউ টার্গেট না করুক, ওদেরকে লাইফ সিকিউরিটি দেওয়া হোক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে গণহত্যা সহ বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর দাবিতে বৃহস্পতিবার অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার মধ্যরাতে তারা অবস্থান নেন রাজধানীর মিন্টো রোডে। যদিও পরে উপদেষ্টা আসিফ মাহমুদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে মিন্টু রোডের গোল চত্বরে হঠাৎ করে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। নেতৃত্ব দেন সংগঠনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। বাংলা মোটর থেকে রওনা দেন শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলেও পুলিশের বাধায় মিন্টু রোডেই বসে পড়েন তারা। গোটা বাংলাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে এবং যত অবৈধ অস্ত্র রয়েছে সেগুলো 24 ঘন্টার মধ্যে জব্দ করতে হবে।
সারা দেশ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার দাবি তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। যারা এজাহারভুক্ত আসামি তাদের পর্যন্ত অ্যারেস্ট করা হয় নাই, যারা হত্যা মামলার আসামি বিভিন্ন কারণে তাদের অ্যারেস্ট করা হয় নাই। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা করছেটা কি বাংলাদেশে, তার কাজটা কি? যদি অস্ত্র উদ্ধার করতে না পারে তাহলে আমাদেরকে বলুক, আমাদেরকে গুলি করে মেরে ফেলুক। আমরা এখানে এসেছি, আমাদেরকেও গুলিটা করে দিক, তাহলে আমরা মরে যাই। যদি আওয়ামী লীগের হাতে অস্ত্র থাকে তাহলে আমরা জীবিত থেকে লাভ কি? রাত 2টার পর ঘটনাস্থলে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার কথা উল্লেখ করে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অ্যাকশনে যাবে যৌথ বাহিনী। পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবেই আরও বিভিন্ন জায়গা থেকে অস্ত্র বাংলাদেশে ঢোকানোর এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। সম্মিলিত যৌথ বাহিনী আছে, সেই যৌথ বাহিনীর অভিযান অতি ইফেক্টিভভাবে যাতে আবার পরিচালনা করা যায় এবং যে অস্ত্রগুলো জনগণের জন্য হুমকি স্বরূপ এখনও বাইরে আছে সেগুলো দ্রুত উদ্ধার করার জন্য আমরা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দিব। উপদেষ্টার এমন আশ্বাস পেয়ে অবস্থান কর্মসূচি থেকে সরে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটকের পর আরেক অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করেছে ডিবি পুলিশ। আজ দুপুরে তাদের আদালতে তোলা হতে পারে। বৃহস্পতিবার রাতে মেহের আফরোজ শাওনকে ধানমন্ডি থেকে আটকের পর ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, হেফাজতে রেখে তাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হতে পারে। এদিকে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মধ্যরাতে আরেক অভিনেত্রী সোহানা সাবাকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি। জানানো হয়, জিজ্ঞাসাবাদের জন্য সাবাকেও ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাব্বি, দুই অভিনেত্রীর নামে মামলা হয়েছে কিনা? আপনি এর আগের খবর জানাচ্ছিলেন মামলা এখনো হয়নি, এখনকার খবরাখবর জানাবেন এবং সবশেষ কি তথ্য রয়েছে এই বিষয়ে আপনার কাছে? শুরুতেই বলে রাখি ইসরাত, আমি কিছুক্ষণ আগে ডিবির যিনি অতিরিক্ত কমিশনার তার সাথে কথা বলেছিলাম এবং তিনি বলেছেন যে জিজ্ঞাসাবাদ পর্বটি সেটি এখনও শেষ হয়নি। তার মানে এই দুই অভিনেত্রীকে এখনও জিজ্ঞাসাবাদ চলছে ডিবি কার্যালয়ে এবং সেই সাথে সুনির্দিষ্ট করে যে বিষয়গুলো ডিবির তদন্ত কর্মকর্তারা জানতে চাইছেন যে ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বলতে তারা বোঝাচ্ছেন যে সম্প্রতি আমরা দেখেছি ফেসবুকে দু একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এই দুই অভিনেত্রীকেই দেখা গেছে যে কিভাবে দেশের আইনশৃঙ্খলা এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশ মতো বাংলাদেশের পরিস্থিতি কীভাবে নষ্ট করা যায় সেই চক্রান্তে তারা জড়িত এবং তেমন ভিডিও কিন্তু ফেসবুকে এসেছে। সেই ভিডিওর বিষয়ে আসলে মূলত জানতে চাওয়া। এখানে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে ডিবি কার্যালয়ে। তারা দুজনই আলো আসবেই একটি গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের কথোপকথনও কিন্তু এর মধ্যে ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা গেছে যে তারা কিভাবে পরিকল্পনা করছেন যে দেশের পরিস্থিতিকে কীভাবে নষ্ট করা যায় এই বিষয়ে মূলত জিজ্ঞাসাবাদ চলছে। ডিবির তদন্ত কর্মকর্তারা বলেছেন যে জিজ্ঞাসাবাদ শেষে যদি তারা সুনির্দিষ্ট প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হবে। ধন্যবাদ আপনাকে রাব্বি, বিস্তারিত তথ্য আমাদেরকে জানাচ্ছিলেন আপনি। শেখ হাসিনা পালিয়ে গিয়েও দেশের মধ্যে উস্কানি দিয়ে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করতে চান, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর শাখার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এ সময় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাচার করা অর্থ অন্তর্বর্তীকালীন সরকারকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। দেশের প্রশাসন, বিচার ব্যবস্থা সহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছে বলেও মন্তব্য করেন তিনি। তারা পালিয়ে যাওয়ার পরে জনগণ ধারণা করেছিল এরা 15.5 বছর আমাদেরকে বড় জ্বালাতন করেছে, এখন তারা পালিয়ে গেছে, আমরা এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। কিন্তু না, তারা পালিয়ে গিয়েও দেশকে অস্থির করার জন্য মাঝে মধ্যেই উস্কানিমূলক কর্মকাণ্ড করে থাকে।
অমর ২১শে বইমেলার সপ্তম দিনের সকাল থেকে শিশু প্রহরে আনন্দে মেতে উঠেছে শিশুরা। তবে এবার প্রতিবারের মতো মেলার গুরুত্বপূর্ণ আকর্ষণ সিজনপুর না থাকায় আক্ষেপ অনেকের। বইমেলা থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী লাভলি বিথি, তার কাছ থেকে জেনে নেব শিশুদের খবরাখবর। বিথি, বইমেলার আজকের খবর জানাবেন এবং শিশু প্রহরে শিশুদের কেমন কেটেছে জানাবেন, তারা কি বলছেন। তাদের তো আক্ষেপ রয়েছে এবারে সিজনপুর আয়োজন নেই বলে, সে ব্যাপারেও জানতে চাই আপনার কাছে। ইশরাত, শিশু প্রহর ১১টা থেকে ১টা পর্যন্ত চলে, অর্থাৎ ইতিমধ্যে শিশু প্রহর কিন্তু শেষ হয়ে গিয়েছে। শিশুদের যে আগমন সেটিও কিন্তু অনেকটাই কমে গেছে। প্রথম দিন উপলক্ষে ভিড় ১১টার দিকে আসলে তেমন ছিল না, ১২টা সাড়ে ১২টার দিকে কিন্তু বেশ ভিড় ছিল। যদিও যারা এসেছিলেন তাদের সেই শিশুদের সাথে যখন কথা বলেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে দূর দূরান্ত থেকে কিন্তু মূলত এই সিসিমপুরকে টার্গেট করেই কিন্তু তারা আসেন, কারণ বইমেলায় শিশু প্রহরের মূল আকর্ষণই হচ্ছে সিসিমপুর। কিন্তু যেহেতু এবার এটি হচ্ছে না, বেশ হতাশ তারা, শিশুরাও বেশ মন খারাপ করেছে এবং শিশুরা বলছিল যে এই সিসিমপুরকে আবার আনানো যায় কিনা। তবে এবারের স্টলগুলোকে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে, মানে শিশুদের আকর্ষণ করার জন্য নানা রকম রঙের ব্যবহার, প্রাণী, ফুল, পাখি, লতাপাতা, অর্থাৎ আকর্ষণ করার জন্য যা যা প্রয়োজন সুন্দর করে সাজানো হয়েছে এবং নানা রকমের বইও কিন্তু এসেছে। শিশুদের আগ্রহ কিন্তু দেখলাম, শিশু মানে যে আসলে শিশুতোষ বই সেগুলো কিন্তু না, বিজ্ঞান বই, সায়েন্স ফিকশন বই, অ্যাডভেঞ্চার বই, এই বইগুলোর প্রতিও কিন্তু শিশুদের আগ্রহ কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে বলা যায় যে যেহেতু তারা জানতো না আজকে শিশু প্রহর সিসিমপুর থাকবে না, তাই প্রথম দিন হিসেবে এখানে যারা স্টলের মালিকরা আছেন তারা বলছেন যে প্রথম দিন হিসেবে আনাগোনা বেশি থাকলেও পরবর্তী শুক্রবারে আসলে কতটা ভিড় থাকবে সেটা নিয়ে কিন্তু তারা শঙ্কা প্রকাশ করেছেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে বিথি। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসেনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোরের দিকে পূর্ব লালপুর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। মামুন ইট বালু ও রড সিমেন্টের ব্যবসা করতেন। তার প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া জানান, মালামাল লোড আনলোড শেষে রাত 2টার দিকে বাসায় চলে যান মামুন। ভোর 4:45টার দিকে ফোন করে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। সেখানেই গুলি করে পালিয়ে যায় দুই যুবক। এ সময় আশপাশের লোকজন এগিয়ে গিয়ে মামুনকে উদ্ধার করে খানপুর 300 শয্যা হাসপাতালে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, 5 আগস্টের পর থেকে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করছিল আক্তার, রতন ও সুমন গ্রুপ। দলে তাদের যুক্ত করার বিষয়ে বাধা দেয় মামুন সহ আরও কয়েকজন নেতা। এরই জেরে হত্যার ঘটনা হতে পারে বলে দাবি পরিবারের সদস্যদের। পুলিশ জানিয়েছে জড়িতদের ধরতে একাধিক টিম কাজ করছে। দামের উত্তাপ কমছে না মাছের বাজারে। নদ নদীর দেশি মাছের যোগান বাড়লেও অধিকাংশ মাছ ক্রেতার নাগালের বাইরে। শীতকালীন সবজিতে স্বস্তি থাকলেও নতুন আসা গ্রীষ্মকালীন সবজির চড়া দাম হাঁকছেন বিক্রেতারা। ফের বেড়েছে ব্রয়লার মুরগির দামও। এখন শুষ্ক মৌসুম, কমে গেছে নদীনালা খালবিলের পানি, তাই এসব উৎস থেকে দেশি সুস্বাদু মাছের যোগান বেড়েছে। শোল, বোয়াল, আইর, বাইন, নানান জাতের মাছে ভরপুর রাজধানীর মাছ বাজারগুলো। অথচ যোগান বৃদ্ধির কোনো প্রভাব নেই দামে। নদ নদীর এসব মাছ ক্রেতার নাগালের বাইরে। 800 থেকে 1000 টাকা কেজির নিচে মিলছে না। দামে খুব একটা হেরফের নেই চাষের রুই কাতলাতেও। আকার ভেদে 300 থেকে 400 টাকা কেজি। রুই মাছ 300, 350, আর কাতল মাছও 350। বেশি দাম, এত দাম হইতে পারে না। ছোট ছোট রুই মাছ 350 টাকার কেজির নিচে দেয় না। আর তেলাপিয়া 200 টাকা করে দিয়েছে, এটা যা 150 টাকা কেজি করে অন্য সময় কিনতে। আমাদের মতন মানুষের তো এত দাম দিয়ে খাওয়ার মতো সাধ্য নয়, তারপরও না খাইয়া কি করবো, খাইতে হইতেছে। ট্যাংরা মাছ 600 টাকা কেজি, পাবদা মাছ 400 টাকা কেজি, 350 টাকা কেজি, শোল মাছ 700 টাকা কেজি, শিং মাছ 400 টাকা কেজি। এখনো স্বস্তির হাওয়া বইছে সবজির বাজারে। অধিকাংশ শীতকালীন সবজি মিলছে 20 থেকে 30 টাকা কেজিতে। উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন সবজিও, তবে দাম অনেক বেশি। প্রতি কেজি করলা, বরবটি, পটলের জন্য গুনতে হবে 100 টাকার বেশি। সিজন না, এর লাগে আনসিজনের সময় আপনার পটল, এই যে পটলের দাম বেশি, পটল আসতেছে না, কারণ বাজার আপনার একজন আনে সবাই ভাগ করে নেয়, এর লাগে মানে দাম বেশি, বুঝলেন না। চিচিঙ্গা আপনার আছে কম দামে, হিসাব করতে 50 টাকা কেজি, 50-40 টাকা কেজি। করলা একটু দাম বেশি, করলা আপনার 100 টাকা, 100 বা 10 টাকা এরকম।
দামের উত্তাপ কমছে না পোলট্রি বাজারে। গত সপ্তাহে সামান্য কমলেও চলতি সপ্তাহে আবারও চোখ রাঙানি দিচ্ছে ব্রয়লার মুরগি। কেজিতে বেড়েছে 20 টাকা। 1 কেজির জন্য গুনতে হবে 220 টাকা, আর সোনালির জন্য দিতে হবে 340 টাকা। ব্রয়লার আজকে বাড়তি, কালকার 10 টাকা বাড়ছে। আজকে 200 টাকা কিনা পড়ছে অলরেডি। দুটো চাই, দেশির দাম একটু বাড়বে। এখন তো দেশে জমি লাগানো হচ্ছে না, ইরি লাগাইছে, এই জন্য একটু দাম বাড়বে। স্থিতিশীল অবস্থায় আছে গরু আর খাসির মাংসের বাজার। 1 কেজি গরুর মাংসের জন্য দিতে হবে 750, আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে দিতে হবে 1100 টাকা। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মুদি বাজারে সয়াবিন তেলের তীব্র সংকট। বোতলজাত পণ্য মিলছে হাতে গোনা দোকানে। তারপরও যারা তেল পাচ্ছেন তাদের সাথে কিনতে হচ্ছে পোলাও চাউল কিংবা আটা। ব্যবসায়ীদের অভিযোগ, রোজার আগে ভোজ্য তেলের দাম বাড়ানোর পায়তারা চলছে, তাই চাপ বাড়ছে খোলা পণ্যে। যদিও ছোলা, চিনি ও ডালের বাজার এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। রোজা আসতে বাকি নেই 1 মাসও। তার আগে পকেট আর বাজারের ফর্দের হিসাব মেলাতে ব্যস্ত ক্রেতারা, আর বিক্রেতারা যাচাই করছেন পণ্যের যোগান। আপাতত খবর, চিনি, ছোলা ও ডাল নিয়ে কোনো টেনশন নেই। তবে সবার ঘুম কেড়েছে সয়াবিন তেলের তীব্র সংকট। রাজধানীর নতুন বাজারে 5 লিটার ও 1 লিটারের বোতল মিলবে হাতে গোনা দোকানে। বাকি সবখানেই সরিষা আর রাইস ব্র্যান্ড অয়েলের ছড়াছড়ি। জানা গেল কিছুদিন আগে ভোজ্য তেলের দর লিটারে 8 টাকা বাড়ানো হলেও খুশি নন উৎপাদকরা। তাই আবারও দর সমন্বয়ে বাজারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা। খরচ তো অবশ্যই বেড়ে যাচ্ছে, বাজার যেহেতু বেশি, মানুষ তো সাধারণ মানুষ তো ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলছে। এখনই টেনশন চলতে আছে তেলের জন্য। আমরা ছোট ছোট দোকানদার কোনো তেল পাচ্ছি না, আর কোম্পানির কাছে তেল চাইলে এরা বলতে আছে তেল নাই। সবকিছুর দাম কন্ট্রোলে আছে। আপনার ছোলা আমাদের 112 টাকা কেনা 120 টাকা বেচতেছি, পেঁয়াজ 140 কেনা 45 টাকা বেচতেছি। বন্দরনগরী চট্টগ্রামের চিত্র একই। এখানে সয়াবিন তেলের সংকট কোনোভাবেই কমছে না। নতুন করে কেজিতে 5 টাকা কমেছে চিনির দর। 125 টাকার আশপাশে বিকোচ্ছে ছোলা। প্রকারভেদে 130 থেকে 140 টাকায় মিলবে বিভিন্ন ধরনের ডাল। প্রত্যেকটা জিনিস, চাউল দাম, দুধ দাম, যেগুলো মানুষের সবসময় প্রয়োজন সেগুলো। তেল তো নাই আপনার, তেল থাকলেও আবার 5-10 টাকা বেশি বোতলের থেকে, গায়ের থেকে 10 টাকা। 800 যদি 52 টাকা হয়, 860 টাকা নেই। সোনা, তারপর মসুর ডাল, চনার ডাল, খেসারি, ওগুলা তুলনামূলকভাবে কম আছে অন্যান্য পণ্যের তুলনায়। উত্তরাঞ্চলে অবশ্য বোতলজাত সয়াবিন তেলের বিকল্প হিসেবে খোলা পণ্য কিনছেন অনেকে, কিন্তু তাতেও স্বস্তি কই। বাড়তি চাহিদার সুযোগ নিয়ে লিটারে 200 টাকা দাম হাঁকা হচ্ছে ভোজ্য তেলের। অন্যান্য পণ্যের বাজার কতদিন স্বাভাবিক থাকবে তা নিয়ে সন্দিহান অনেকেই। প্যাকেট তো নাই, খোলা তেলের দাম 200 টাকা কেজি। বুঝেন অবস্থাটা। মুষ্টিমেয় কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আমরা প্রতিনিয়ত যেভাবে যাতাকলে পিসি সেই হবে। তেল তো একটু সংকট, তেল পাওয়া যাচ্ছে না। তেল কোম্পানি যেগুলো মাল দিচ্ছে এগুলোর সাথে আমাদের দোকানদারকে চুক্তিবদ্ধ করতেছে। খোলা তেলের দামটা বেশি হওয়াতে বোতলের উপর সবার ঝোঁক আসি গেছে, সবাই বোতলটাই কিনতেছে। রমজানের আগে দোকানে মুদি পণ্যের মূল মজুদ আসবে আরও 15 দিন পর। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।